আসসালামু আলাইকুম টেকি পার্কবাসী। টেকি পার্কে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। কিছুদিন আগে আমরা Xiaomi নোট সিরিজের নতুন দুইটা ফোন Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিয়েছিলাম, যেটা আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন। আর আজকে Redmi Note 15 Pro এই ডিভাইসটার ভালো মন্দ সব দিক সম্পর্কে একদম অনেস্ট অপিনিয়ন শেয়ার করব আমি পারভেজ জামান স্বাধীন, আর আপনারা দেখছেন টেকি পার্ক। প্রথমে যদি ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তাহলে ফোনটি প্লাস্টিক বিল্ডের হলেও এর ফিনিশিং এমন যে হাতে ধরলে একটা প্রিমিয়াম ফিল দেয়। তাছাড়া এর 7.8 মিলিমিটার থিকনেস, মানে সাইজে খুব বেশি বড়ও না আবার ছোটও না, তাই হাতে নিতে বেশ ভালোই লাগে আর এক হাতে ব্যবহার করতেও খুব একটা অসুবিধা হয় না। এছাড়া ফোনটা 211 গ্রাম ওজন হয়, যেটা আপনাদের কাছে একটু ভারী মনে হতে পারে। তবে যারা হালকা ফোন পছন্দ করেন তাদের কাছে এটা একটু ভারী লাগতে পারে। তাছাড়া ফোনটা কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, আর এর প্রতিটা কালারই আপনাদের ভালো লাগবে। যাই হোক, ফোনটায় থাকছে IP68, IP69K ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, মানে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। ফোনটার উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশেই আয়ার ব্লাস্টারটাও পাচ্ছেন। তাছাড়া ফোনটাতে থাকছে না কোনো হেডফোন জ্যাক, তাই অডিওর জন্য আপনাকে টাইপ সি পোর্টই ব্যবহার করতে হবে, যদিও আজকাল এটা খুবই কমন। তাছাড়া ডুয়াল স্টেরিও স্পিকারটা পাচ্ছেন, সেই সাথে নিচের দিকে পাচ্ছেন সিম ট্রে, যেখানে দুটো ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু এক্সপেন্ডেবল স্টোরেজের কোনো অপশন নেই। যদিও বেস ভেরিয়েন্ট 256 জিবি থেকে শুরু, তাই এখানে আলাদা করে কোনো এক্সপেন্ডেবল স্টোরেজের প্রয়োজন মনে হয়নি আমার। যাই হোক, 12256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটা 35 থেকে 36 হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে SMS গ্যাজেটে। দাম স্টেবল না, তাই এক্স্যাক্ট প্রাইস সম্পর্কে জানতে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে তাদের শপ লোকেশন এবং ডিটেলস দেওয়া থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। এবার আসি এর ডিসপ্লেতে, যেটা এই ফোনের হাইলাইট। ফোনটাতে থাকছে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। যদিও ইউএফও টেস্টে 120 হার্জের বদলে 60 FPS দেখা যাচ্ছিল, তবে FPS মিটারে 120 হার্জটা কাজ করছিল। তাছাড়া বাকি সবখানে 120 হার্জটা শো করে। এছাড়া ফুল এইচডি প্লাস রেজুলেশন আর 443 PPI ডেন্সিটি থাকায় শার্পনেসটা নিয়ে কোনো আপোষ করতে হয়নি। সেই সাথে 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, তাই কালারগুলো জাস্ট অসাধারণ, যেটা কন্টেন্ট কনজাম্পশনের জন্য ভালো বলতে পারেন। তাছাড়া 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং, অ্যাপ ওপেনিং, ক্লোজিং সবকিছুই ছিল বেশ স্মুথ। HDR10+ আর ডলবি ভিশন তো আছেই। তাছাড়া ভিডিও প্লেব্যাকের কথা বললে ইউটিউবে 4K 60 FPS HDR ভিডিও স্মুথলি প্লে করতে পারে। এখানে 100% DCI P3 কালার গামোড থাকায় ডিসপ্লের কালার, শার্পনেস, ডিটেলস, ভিউইং অ্যাঙ্গেল এগুলো যথেষ্ট ভালো লেগেছে। এতে থাকছে 3840 হার্জ PWM ডিমিং, যেটা চোখের জন্য কমফোর্টেবল, বিশেষ করে রাতের বেলা বা লো লাইটে ফোন ব্যবহার করার সময় লং টাইম ইউজেও চোখে চাপ কম পড়ে। তাছাড়া এর ডুয়াল স্টিরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট লাউড এবং ক্লিয়ার ছিল। সেই সাথে দুইটা স্পিকারের সাউন্ডই সেম লেগেছে, যেটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এতে থাকছে 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যার কারণে ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হয়নি। অন্যদিকে ফোনটাতে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট লেগেছে আমার কাছে। সেই সাথে ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে Xiaomi ড্রাগন ক্রিস্টাল গ্লাস। যদিও আগেরবারের কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর তুলনায় এটা কতটা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করবে সেটা শিওর না, তবে আমি পার্সোনালি ভিক্টাস 2টাকেই প্রেফার করি। তাছাড়া ডিসপ্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, এটাকে যথেষ্ট ভালোই বলবো। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 আলট্রা চিপসেট। সত্যি বলতে এই বাজেট সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ডগুলো তাদের ফোনে Snapdragon 8S Gen 3 বা Dimensity 8350 এর মতো চিপসেট প্রোভাইড করেছে, অথচ এখানে Xiaomi দিয়েছে 7400 আলট্রা চিপসেট। যদিও এই চিপসেটটা দিয়ে দৈনন্দিন ব্যবহারের সাধারণ কাজ যেমন ইউটিউব দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সহ কিছু ভারী গেমও ভালোভাবে খেলা যায়। তাছাড়া ফোনটা কেমন পারফর্ম করে সেটা জানার জন্য আমরা কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম। আন্তততে এর স্কোর 6,85,013 আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 1042 এবং মাল্টি করে 2893 স্কোর পেয়েছি। এতে থাকা প্রসেসরটা খুব বেশি পাওয়ারফুল না, তাই স্কোরগুলো কিছুটা কম লাগতে পারে। তবে যখন 3D মার্কের ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট করেছিলাম, যেখানে 41 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠেছিল এবং স্টেবিলিটি স্কোর ছিল 99%, স্টেবিলিটির দিক দিয়ে এটা বেশ ভালো পারফর্ম করেছে। ইভেন সিপিইউ থ্রটলিং টেস্টেও এর গ্রাফগুলো গ্রিন ছিল। হিটিং ইস্যুটাও লক্ষ্য করিনি, যা কিনা এই ফোনটার ভালো দিক। গেমিং এর কথা বললে ফোনটা দিয়ে আমরা বেশ কিছু গেম খেলেছি। পাবজিতে স্মুথ গ্রাফিক্স সেটিংসে 60 FPS সাপোর্ট করে এবং কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই স্মুথ গেম প্লে করা যাচ্ছিল।
এখানে গেম খেলার সময় এভারেজে প্রায় 59 FPS ধরে রাখতে পারে। ইন্টেন্স মোমেন্টে দুই একবার ফ্রেম ড্রপ করতে দেখেছি, তাও সেটা খুবই মিনিমাল লেভেলের। গেম ভারী হয়ে যাওয়া বা এক্সেসিভ ল্যাগটা পাইনি, যেটা ভালো দিক। তাছাড়া এই ফুটবলের গেম প্লেও ছিল বেশ ভালো। এই ফোনে থাকা ওয়াইল্ড বুস্ট পারফরমেন্স মোডের কারণে গেমিং এ বেশ সুবিধা পাওয়া যায়। সেই সাথে টাচ রেসপন্সও ভালো ছিল, যার কারণে পাসিং এবং শুটিং বেশ স্মুথলি করা যাচ্ছিল। আর এখানেও গেম খেলার সময় এভারেজে 59 FPS ধরে রাখতে দেখেছি। তবে তুলনামূলকভাবে ফ্রি ফায়ারের গেম প্লে বেটার লেগেছে। এখানেও গেম খেলার সময় এভারেজে 59 FPS ধরে রাখে, ফলে গেমটি খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের সমস্যা দেখতে পাইনি। তাছাড়া গেম প্লেও দারুণ ছিল। খুব হেভি না হলেও ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন, এটুকু বলতে পারি। তবে এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2 আর র্যাম টাইপ হলো LPDDR4X, যেটা নিয়ে আমার আপত্তি রয়েছে, কারণ এই বাজেটের ফোনগুলোতে অন্যান্য ব্র্যান্ডগুলো আরও আপডেট টাইপের স্টোরেজ দিচ্ছে, সেখানে এটা একটু হতাশ করেছে। তবে র্যাম ম্যানেজমেন্টটা সারপ্রাইজিংলি অনেকটা বেটার পেয়েছি। 10-12টা অ্যাপ ইজিলি হ্যান্ডেল করতে পারে, সেই সাথে ব্যাকগ্রাউন্ডে পাবজি, ফুটবলের মতো গেমগুলো রান রাখতে পারে অনেকটা সময় ধরেই। ওভারঅল এর পারফরমেন্স নিয়ে তেমন কোনো ইস্যু চোখে পড়েনি। স্পেক অনুযায়ী এর পারফরমেন্স ভালোই বলবো। ফোনটার পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেলের f1.5 অ্যাপারচারের মেইন সেন্সর, আরেকটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। তাছাড়া সেলফির জন্য সামনে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের সেন্সর। ডে লাইটে এর মেইন ক্যামেরা বেশ শার্প এবং ডিটেল ছবি তোলে, কালার টোনও ভালো। তবে সমস্যা হচ্ছে কিছু সময় ছবিগুলো ওভার স্যাচুরেটেড মনে হয়। মাঝে মাঝে 1x ও 2x এর ছবিগুলোতে কালার টোনেও ভিন্নতা লক্ষ্য করেছি। এছাড়া এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জগুলো ভালো বলা যায়। আলট্রা ওয়াইডের ছবিগুলোর কোয়ালিটি মেইন ক্যামেরার মতো অতটা শার্প হয় না। তাছাড়া এক্সপোজার ব্যালেন্সটা আরেকটু ভালো হলে ছবিগুলো দেখতে আরো ভালো লাগতো। যদিও কালার টোনটা মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে, তবে 8 মেগাপিক্সেল হিসেবে এর ডিটেলসটা আরেকটু বেটার হলে ভালো হতো। পোর্ট্রেটের ছবিগুলোতে ব্লার এবং বোকে যথেষ্ট ভালো পাওয়া যায়। 1x এর পাশাপাশি 2xও বেটার ডিটেলস পাওয়া যাচ্ছিল। তবে বেশিরভাগ ছবিতেই চুল এবং শরীরের পাশের কিছু অংশে এডজ ডিটেকশনের ঘাটতি লক্ষ্য করেছি। এডজ ডিটেকশনে এ ধরনের সমস্যা প্রত্যাশিত না, আপডেটের মাধ্যমে ফিক্স করা জরুরি। রাতের বেলা নাইট মোডের ছবিগুলো ডিসেন্ট, নয়েস ও গেইন অনেকটাই কম, ডিটেলসটাও ভালোই। নর্মালি ডে লাইটের সেলফিগুলো দেখতে ভালোই লাগে, তবে হালকা স্মুদিং থাকার কারণে ডিটেলসটা কিছুটা কম মনে হয়। যদিও কালার টোন ঠিকঠাকই লেগেছে, তবে এক্সপোজার ব্যালেন্স আরেকটু বেটার পারফর্ম করলে ছবিগুলো ন্যাচারাল লাগতো। ভিডিওর ক্ষেত্রে পেছনের ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, যা এই ফোনের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। তাছাড়া ভিডিওর কোয়ালিটি দিনের আলোতে যথেষ্ট ভালো পাওয়া যায়। ওআইএসটা এখানে বেটার পারফর্ম করে, যার ফলে স্টেবল ফুটেজ পাওয়া যাচ্ছিল। অন্যদিকে সামনের ক্যামেরা দিয়ে 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করা যায়, যেটা মোটামুটি স্টেবল। সেই সাথে ভিডিওর কালার এবং ডিটেলসও এভারেজ। সোজা কথায় এই ফোনের ক্যামেরা এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি। অনেক জায়গাতেই অপটিমাইজেশনের অভাব স্পষ্ট নোটিস করবেন। অবশ্যই এই সবগুলো রেডমির জাতগত সমস্যা, তাই তাদের ক্যামেরা অপটিমাইজেশনে আরও মনোযোগ দেওয়া দরকার। ফোনটা চলে HyperOS 2 এর ওপর, যেটা Android 15 বেসড। তাছাড়া Xiaomiর UI নিয়ে নতুন করে কিছু বলার নেই, সবকিছু আগের মতোই। Xiaomi এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে, যা সত্যি প্রশংসার যোগ্য। তাছাড়া ফোনটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, তাই কিছু ব্লটওয়্যার আগে থেকে ইনস্টল করা ছিল, যা খুব সহজেই রিমুভ করতে পারবেন। নেটওয়ার্কের দিক থেকে এটা একটা 5G ফোন। সেই সাথে এখানে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC-র মতো প্রয়োজনীয় সব ফিচার পেয়ে যাবেন, যা আজকালকার দিনে খুবই দরকারি। তাছাড়া এর কল কোয়ালিটি থেকে শুরু করে ইন্টারনেট স্পিড কোনো কিছুতেই তেমন কোনো সমস্যা ফেস করিনি। ওভারঅল নেটওয়ার্ক ও কানেক্টিভিটির দিক থেকে এটা বেশ ভালোই মনে হয়েছে। ব্যাটারিতে ইমপ্রুভ করেছে, সেটা আমরা আগেও বলেছি। এখানে থাকছে 7000 mAh এর একটা বিশাল ব্যাটারি, যা আমাদের ইউজেসে হেভি ইউজ করে 70% চার্জে 7 ঘন্টা 10 মিনিটের মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। তাছাড়া নর্মাল ইউজে এটা 10 থেকে 11 ঘন্টা এসওটি দিবে, এইটুকু শিওর থাকতে পারেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইস্যু নেই, উল্টো এটাকে ভালোই বলবো। তাছাড়া বক্সের ভেতরে দেওয়া 45 ওয়াটের চার্জারটা দিয়ে ফোনটা 3% থেকে 100% এই 97% চার্জ হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 24 মিনিটের মতো। চার্জিং স্পিড ঠিকঠাক, তবে 67 ওয়াটের চার্জারটা পেলে আরও দ্রুত চার্জ করা যেত। তাছাড়া এটি 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করে, মানে আপনি এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। তো সব মিলিয়ে বলতে গেলে Redmi Note 15 Pro এই ফোনটা বাজেট বিবেচনায় অনেক জায়গাতেই পিছিয়ে পড়বে। তবে এর বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, র্যাম ম্যানেজমেন্ট ও ব্যাটারি, এই জায়গাগুলোকে আমি স্ট্রং পয়েন্ট হিসেবে পেয়েছি। আর এর প্রাইসটা যদি 30,000 টাকার আশেপাশে চলে আসে, তাহলে ভালো একটা ডিল হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকি পার্কের সাথেই থাকবেন।